তোমরা সবাই ভালো আছো? জি স্যার। আমরা কি কি করতেছিলাম তোমাদের মনে আছে? জি স্যার, আজকে তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণের কৌশল থেকে পড়ানো হবে। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ কোর্স থেকে পড়বো, তাই না? জি স্যার। তড়িৎ বিশ্লেষণ কোর্স থেকে পড়বো। এর আগের ক্লাসে কি পড়েছিলাম? এর আগের ক্লাসে কি পড়েছিলাম কেউ বলতে পারবা? তড়িতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া। ইলেকট্রন কাকে বলে কেউ বলতে পারবা? তড়িৎদ্বার বিভব কাকে বলে? তড়িৎদ্বার কাকে বলে? যেটা ইলেকট্রন পরিবহন করে সেটাই। পরিবহন করে এক জিনিস। আমরা অষ্টম অধ্যায়ে পড়ছিলাম। জি স্যার। আধা সন্ধ্যা চলে আসে। আরো জয়েন করতেছি, আমরা নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি বলো, আমরা তো বিশ্লেষণ পড়েছিলাম। বলো তো নুসরাত, বলো আমরা তো বিশ্লেষণ পড়েছিলাম। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? স্যার, আজকে আমরা তড়িৎ জি স্যার। বিশ্লেষণ কৌশল থেকে পড়বো। তড়িৎ বিশ্লেষণ থেকে পড়বো না? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, এটা পড়েছি আমরা। গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ নো স্যার। নো স্যার। এটা পড়ি নাই। অর্থাৎ আজকে আমরা তড়িৎ বিশ্লেষণটা তাহলে পড়বো। স্যার, এখান থেকেই। এই যে তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণের কৌশল, এখান থেকে তো পড়বো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটার সাথে আগে পরিচিত হতে হবে। তড়িৎ বিশ্লেষণ কোষ কি, কেউ একজন কি বলতে পারো? একটু এর আগে আমরা পড়েছিলাম, একটু ডিসক্রাইব করেছিলাম, বলো।
তড়িৎ বিশ্লেষণ কোষ কি হতে পারে? তুমি একটু ধারণা করো তো দেখি। আমরা তড়িৎদ্বার পড়েছিলাম না, মনে আছে? তড়িৎদ্বার পড়েছিলাম কি, দুটি ধাতব অথবা গ্রাফাইট রড যদি আমরা ব্যবহার করে থাকি তড়িৎ বিশ্লেষণের জন্য, এদেরকে আমরা কি বলি? তড়িৎদ্বার বলে থাকি, তাই না? এদের মধ্যে একটা ক্যাথোড, একটাকে অ্যানোড বলি আমরা। ক্যাথোড, অ্যানোড বলে থাকি। এদের নাম এক জেনারেলি এদেরকে বলে আমরা তড়িৎদ্বার বিভব। কিন্তু যখন এদেরকে আমরা তড়িৎ উৎসের সাথে যুক্ত করব তখন এদের নাম আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে? যদি সেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে হয় তাহলে অ্যানোড, যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে ক্যাথোড। আর তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়ায়, দেখো, যে প্রক্রিয়ায় কোনো পদার্থকে তড়িৎ পরিবহনের মাধ্যমে ওই পদার্থকে ভেঙে নতুন পদার্থ তৈরি করা হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ যেমন সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভেঙে সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস তৈরি করতে পারি, তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আর এখানে অবশ্যই আমাকে বাইরে থেকে তড়িৎ দিতে হবে, বাইরে থেকে অবশ্যই আমাদের কি দিতে হবে? তড়িৎ দিতে হবে। ঠিক আছে? এখন তড়িৎ বিশ্লেষণ কোষ কি? যে কোষে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। যেমন এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ। দেখো, এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ। এই যে একটা পাত্র আছে বা কন্টেইনার, হ্যাঁ, এখানে যে পদার্থটি তড়িৎ বিশ্লেষণ করা হবে তার একটা দ্রবণ নেওয়া হয়, দ্রবণ নিয়ে সেখানে দুটি গ্রাফাইট ইলেকট্রোড অথবা দুটি ধাতব দণ্ড এখানে প্রবেশ করানো হয়। এই দ্বন্দ্ব দুটিকে বলা হয় তড়িৎদ্বার। এখন এই দ্বন্দ্ব দুটির মধ্যে যেটি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড, যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। যেমন এটা হচ্ছে মনে করো ব্যাটারি বা তড়িৎ উৎস। তাহলে এটা যেহেতু ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত এটাকে অ্যানোড বলা হচ্ছে, আর এটা যেহেতু ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত এটাকে ক্যাথোড বলা হচ্ছে। এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা বা সজ্জিতকরণটা এটাকে বলা হয় হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক কোষ। অর্থাৎ এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করব, এজন্য এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। এক কথা আমরা মনে রাখবো, যে কোষে আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। যেখানে যে পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা হবে তার একটা দ্রবণ নেওয়া হবে এবং ওই দ্রবণে দুটি তড়িৎদ্বার প্রবেশ করানো হবে, তড়িৎদ্বার দুটিকে একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হবে। এই পুরো সজ্জিতকরণটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। আচ্ছা, এখন আমরা তড়িৎ বিশ্লেষণ কিভাবে করব? আমরা তো বললাম যে তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে কোনো পদার্থকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এটাকে ভেঙে ওখান থেকে নতুন পদার্থ তৈরি করা, এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। সহজ আমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবো। হ্যাঁ, এখন দেখো আমরা তড়িৎ বিশ্লেষণ কিভাবে করব। আমি শুরুতে বলেছিলাম তড়িৎ বিশ্লেষক কোষে আমরা যে পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করব তার একটা দ্রবণ নেওয়া হয়, তার একটা দ্রবণ নিতে হয়। যেমন এখানে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড একটা কি কঠিন পদার্থ, তাই না? এখন কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের কোনো আয়ন থাকে না, সুতরাং এটা তড়িৎ পরিবহন করবে না, সুতরাং এর একটা দ্রবণ বানাতে হবে। ঠিক আছে? তাহলে এই পাত্রে আমরা এখন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম, হ্যাঁ, নিয়ে দুটা ইলেকট্রোড এখানে রাখলাম, রেখে এদেরকে তড়িৎ উৎসের সাথে যুক্ত করলাম। যুক্ত করার পরে এবার আমি এখানে তড়িৎ প্রবাহিত করব। কোথায়? এই তড়িৎদ্বারগুলোর মধ্য দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহিত করব তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণের মধ্য দিয়ে। ঠিক আছে? এখন এই যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কি হিসাবে থাকে? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। কি আয়ন হিসেবে থাকে? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। কারণ যখন লবণকে দ্রবণে রাখা হয় তখন সেটা আয়ন হিসেবে থাকে। ঠিক আছে? সেটা যৌগ হিসেবে থাকে না, সেটা কি হিসেবে থাকে? আয়ন হিসেবে থাকে। তার মানে এখানে ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে। ওকে, এখন যখন আমরা বিদ্যুৎ পরিবাহিত করব তখন এই ক্যাটায়ন আয়ন গুলো দ্রুত দৌড়াদৌড়ি শুরু করে দেবে। ক্যাটায়ন আয়ন কি করবে? দ্রুত দৌড়াদৌড়ি শুরু করে দেবে। এখন এই দৌড়াদৌড়ি করে এরা কি করবে? ইলেকট্রোড দুটি বা তড়িৎদ্বার দুটির দিকে যাবে। এখন কে কোন তড়িৎদ্বারের দিকে যাবে? ক্যাটায়ন মনে রাখার জন্য মনে রাখবা, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। মনে রাখার জন্য ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। অর্থাৎ মনে রাখবা। কেন? অ্যানোড হচ্ছে ধনাত্মক আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক।
তাহলে ধনাত্মক আধানটা ঋণাত্মক আধানটা ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে, আর সোডিয়াম আয়ন হচ্ছে ধনাত্মক আধান, সুতরাং সেটা কি করবে, ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে। এটাকে আমি মনে রাখার জন্য আমি বলে থাকি যে ক্যাথোড হচ্ছে তোমার ধনাত্মক মানে ঋণাত্মক মানে সে ধনী, এখানে ইলেকট্রন আছে অনেক বেশি। ক্যাটায়ন হচ্ছে গরিব, তার ইলেকট্রন নাই, যে সোডিয়াম প্লাস মানে কি তার একটা ইলেকট্রন কম, সে গরিব। সে কি করবে, যে ধনী ব্যক্তি তার থেকে ইলেকট্রন নিবে, ধনী ব্যক্তি থেকে ইলেকট্রন নিবে, তাহলে সেই জন্য সে কি করবে, ধনীর দিকে যাবে। ক্যাটায়ন গরিব, সে ধনীর দিকে যাবে ক্যাথোডে গিয়ে সেখান থেকে সে ইলেকট্রন গ্রহণ করবে। আর ক্লোরাইড আয়নটা হচ্ছে ধনী, ক্লোরাইড আয়নটা নেগেটিভ, নেগেটিভ মানে কি এখানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে মানে সে ইলেকট্রন দিতে পারবে। আর অ্যানোড মানে হচ্ছে ধনাত্মক, তার মানে ইলেকট্রন এখানে শর্ট আছে, তাহলে সেই ক্লোরাইড আয়ন কি করবে, সে ধনী মানুষ, সে গরিবের কাছে গিয়ে গরিবকে দান করবে, গরিবকে দান করবে। তাহলে এখানে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, গিয়ে ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানোডে গিয়ে অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যানায়ন অ্যানোডে গেল, গিয়ে সে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস তৈরি করলো। আর ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে কি করলো, ইলেকট্রনটি গ্রহণ করলো, গ্রহণ করে সে ধাতব সোডিয়ামে রূপান্তরিত হলো। অর্থাৎ এখানে ক্লোরাইড আয়ন যে ইলেকট্রনটি ত্যাগ করে, সোডিয়াম আয়ন সেই ইলেকট্রনটিটাই গ্রহণ করে, সেই ইলেকট্রনটি গ্রহণ করে, গ্রহণ করে সে ধাতব সোডিয়ামে রূপান্তরিত হলো। তাহলে দেখো আমরা সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে সোডিয়াম এবং ক্লোরিন দুটি পদার্থ পেয়েছি। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটি গ্যাস। তাহলে এটা কিভাবে পেয়েছি, এটাকে কিন্তু তড়িৎ প্রবাহের মাধ্যমে পেয়েছি। তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা তুমি শুনেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। বলো এখানে কার কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা বলো। নো স্যার। প্রশ্ন থাকলে বলো। তার মানে আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষণ থেকে কোনো পদার্থকে ভেঙে ওই পদার্থটি যে পদার্থ থেকে তৈরি হয় সেই পদার্থগুলো পাওয়া যায়। যেমন সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়, সোডিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়া থেকে। সুতরাং এটাকে ভাঙলে আমরা সোডিয়াম এবং ক্লোরিনই পাবো। সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাবো, সোডিয়াম এবং ক্লোরিনই পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে কনভার্ট হয়েছে, আর সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করেছে। তার মানে আমরা যেই পদার্থ থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে সেই পদার্থগুলোই আবার আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পেয়েছি। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো? তারপরে সবাই একসাথে বলো, সবাই বুঝতে পেরেছো কিনা, দু একজন বলে তো হবে না। বাকিরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আবলিহা, মুমতাহিনা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, হুমায়রা, ওয়ারিসা বুঝতে পেরেছো? ওয়ারিসা তুমি আছো? জয়েন করে চলে গেছো নাকি ওয়ারিসা? ফাতেমা আছো? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে কিনা বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা দেখলাম। এখন দেখো যে এখানে লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। কয়জন জয়েন করছে জানো? 18 জন। কথা বলছে, এই আনমিউট করছে কে, মিউট করো। আচ্ছা, তাহলে লিটমাসে দেখো এখানে যে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে সেটা আমরা একটা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি। কিভাবে? দেখো লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস স্যার শনাক্ত। ওয়ারিশা আছে, কিন্তু স্যার ওয়ারিশার মাইক কাজ করছে না, তাই স্যার ওর কথা বলতে পারেনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এখানে লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। কিভাবে আমরা ক্লোরিন গ্যাস শনাক্ত করব, অ্যানোডে যে ক্লোরিন তৈরি হয়েছে এটা কিভাবে আমরা বুঝবো। দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের উৎপন্ন গ্যাস একটি টেস্ট টিউবে সংগ্রহ করা হয়। অর্থাৎ এখানে যে ক্লোরিন গ্যাসটি তৈরি হচ্ছে অ্যানোডে, আমরা দেখলাম এখানে অ্যানোডে কি তৈরি হচ্ছে, ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা কোথায় সংগ্রহ করে, একটা টেস্ট টিউবে সংগ্রহ করে তার মুখে বিজান লিটমাস পেপার ধরলে লিটমাস পেপারের বর্ণ লাল বর্ণ ধারণ করে এবং ক্লোরিন গ্যাসের উপস্থিতি প্রমাণ করে। অর্থাৎ
সেখানে যদি আমরা কি করি, এই যে এখানে ক্লোরিন গ্যাসটা ধরেছি উৎপন্ন হচ্ছে, সেখানে যদি আমরা একটা টেস্ট টিউব নিয়ে ধরি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এখানে যদি লিটমাস ভিজা, সেই লিটমাস পেপারটি কেমন হতে হবে, ভিজা হতে হবে। ভিজা লিটমাস পেপার যদি আমরা ধরলে দেখা যাবে এখানে লাল বর্ণের লিটমাস পেপার পাওয়া যাচ্ছে। তার মানে কি, এটা একটি অম্লীয় প্রকৃতির হয়, অর্থাৎ এখানে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এজন্যই নীল লিটমাস পেপারটা কি হয়, লাল লিটমাস পেপারে রূপান্তরিত হয়ে যায়। কারণ অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে যে নীলকে লাল করে, তাই না? তাহলে সেজন্য আমরা যদি কি করে, এই যে আমরা অ্যানোডে দেখলাম যে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, সেটা আমরা প্রমাণ করতে পারি যে একটা টেস্ট টিউবে ক্লোরিন গ্যাসটা আমরা সংগ্রহ করলাম, করে সেখানে লিটমাস পেপারকে, ভিজা একটা লিটমাস পেপারকে ধরলে দেখা যাবে সেখানে এটা লাল বর্ণে পরিবর্তন হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে। সুতরাং এটা একটি তোমার এটা ক্লোরিন গ্যাসের প্রমাণ করে, ক্লোরিন গ্যাসের উপস্থিতি প্রমাণ করে। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে তুমি কিভাবে যে তৈরি প্রক্রিয়ার মাধ্যমে যে ক্লোরিন তৈরি হচ্ছে তার প্রমাণ কিভাবে দিবা। তাহলে আমরা বলবো এই পরীক্ষাটি লিটমাস পেপারের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারবো। এটা কি বুঝতে পেরেছো তোমরা? जी सर। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দেখি। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এতক্ষণ যেটা দেখেছি আমরা তড়িৎ বিশ্লেষণ, এখানে কিন্তু জলীয় সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলতে কি, এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি থাকবে, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা একটু বেশি থাকবে। আমরা জানি যখন পানিতে সোডিয়াম ক্লোরাইড দিই তখন সেটা কি করে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে কি করে, পানিতে উপস্থিত থাকে। আর পানিটা ভাঙলে, বিয়োজিত হলে সেটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। ঠিক আছে, সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। এখন তার মানে আমরা যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিব, সেখানে কি কি থাকে, সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, পানির আয়ন থাকে এবং হাইড্রক্সিল আয়ন থাকে। তড়িৎ বিশ্লেষণ কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বিদ্যুৎ প্রবাহ গেলে সোডিয়াম ও হাইড্রোজেন একই পাবে। এখান থেকে আমরা যদি এখন, অর্থাৎ আমরা যদি তড়িৎ কোষে এখন গাঢ় সোডিয়াম ক্লোরাইড নেওয়ার পরে আমরা তড়িৎ পরিবাহ প্রবাহিত করি, তাহলে ক্যাথোডের দিকে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন দুটাই যাবে, কারণ ক্যাথোড কি ঋণাত্মক, আর এখানে সোডিয়াম আয়ন হাইড্রোজেন আয়ন দুটাই কি ধনাত্মক। তাহলে যেহেতু দুটাই ধনাত্মক, দুটাই কি করবে, ক্যাথোডের দিকে দৌড়ে যাবে। ঠিক আছে, দৌড়াই চলে যাবে ওদিকে। যাওয়ার পরে এখন এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে কোনটা ইলেকট্রন গ্রহণ করবে, এটা যাবে, ঠিক আছে, কে আগে যাবে এবং কে ইলেকট্রন গ্রহণ করবে, এটা হচ্ছে বিষয়। এখন এখানে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি, হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি। কেন? কারণ এটি হচ্ছে, এক কথা হচ্ছে তার ভর অনেক কম, সে দ্রুত প্রবাহিত হতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। আরেকটা হচ্ছে এটার একটা আছে, সক্রিয়তা সিরিজ আছে, সেখানে হাইড্রোজেনের অবস্থান সোডিয়ামের দিচ্ছে। সুতরাং হাইড্রোজেন কি করবে, আগে বিজারিত হবে মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হবে। অর্থাৎ ক্যাথোডে, এই যে দেখো বিক্রিয়াটা দেখো, হাইড্রোজেন আয়ন ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে, পরবর্তীতে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অন্যদিকে দেখো এখানে এখন অ্যানায়নে কে যাবে, বলো তো দেখি, অ্যানায়নে কে যাবে, সরি অ্যানোডে কে যাবে, ক্লোরাইড আয়ন যাবে না হাইড্রক্সিল আয়ন যাবে? অ্যানোড তো ধনাত্মক, তাহলে সেখানে ঋণাত্মক আয়নগুলো যাবে। তাহলে কোন ঋণাত্মক আয়নটি যাবে বলো তো দেখি? ক্লোরিন এবং হাইড্রক্সাইড আয়ন। তাহলে ক্লোরিন এবং হাইড্রক্সাইডের মধ্যে কোনটা যাবে? क्लोरीन। ক্লোরিন যাবে। ক্লোরিন হচ্ছে, যদি হাইড্রক্সিল আয়নের সক্রিয়তা বেশি, কিন্তু ক্লোরিন আগে যাবে। কেন ক্লোরিন আগে যাবে ইলেকট্রন? কারণ ক্লোরিনের ঘনমাত্রা বেশি, মানে ক্লোরিন আয়নের পরিমাণ সেখানে বেশি, তাই না? এই যে এখানে দেখো, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা চেয়ে অনেক বেশি বলে হাইড্রক্সিল আয়নের চেয়ে ক্লোরাইড আয়নে আগে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। ঠিক আছে, এখানে আমি আবারও বলি,
এই দুইটাই কিন্তু অ্যানোডে যাবে, যাওয়ার আগ্রহ আছে এবং স্বাভাবিকভাবে হাইড্রোক্সিল আয়ন ইলেকট্রন ত্যাগ করে খুব দ্রুত ক্লোরিনের আগে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা যদি গাঢ় দ্রবণ দিয়েছি সেখানে ক্লোরাইড আয়নের পরিমাণটা বেশি থাকবে। ক্লোরাইড আয়নের পরিমাণটা বেশি থাকার কারণে সে আগে যাবে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করবে। দেখো ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করবে। পরবর্তীতে ক্লোরিন পরমাণু দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে। তার মানে আমরা দেখলাম ক্যাথোডে এখানে যদি আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইড নেই তাহলে ক্যাথোডে পাবো আমরা হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস। আর দেখো আমরা যখন জলীয় সোডিয়াম ক্লোরাইড নিয়েছিলাম তখন আমরা ক্যাথোডে কি পেয়েছিলাম, দেখো ক্যাথোডে পাইছিলাম ধাতব সোডিয়াম আর অ্যানোডে পাইছিলাম ক্লোরিন গ্যাস। একটু পার্থক্য হয়ে গেল তাই না? অর্থাৎ গাঢ় হলে আমরা পাবো ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, আর যদি লঘু বা জলীয় দ্রবণ হয় তাহলে আমরা পাবো সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস। তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের যে তড়িৎ বিশ্লেষণ হবে কোনো পদার্থ সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রার উপরও নির্ভর করে। ঘনমাত্রা দেখো বেশি হওয়ার কারণে কিন্তু ক্যাথোড এবং অ্যানোডে পদার্থগুলোর উৎপাদন পদার্থগুলো ভিন্ন হয়ে গেল, তাই না? তোমরা কি আসলে বুঝতে পেরেছো? কথা বলো ফাতেমা, কথা বলো। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে আবলিহা বুঝতে পেরেছো? স্যার লাস্টের দিকে আরেকটু বললে ভালো হতো। আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ যদি করি, নরমালি জলীয় দ্রবণ বা জলীয় লঘু দ্রবণ নেই, সেখানে কি হয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে আর সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন এবং ক্লোরিন গ্যাস এবং ধাতব সোডিয়াম তৈরি করে যথাক্রমে। হ্যাঁ, কিন্তু আমরা যদি গাঢ় সোডিয়াম ক্লোরাইড দেই তখন দেখা যাচ্ছে দ্রবণে কি তৈরি, দ্রবণের যে ইয়ে হচ্ছে তারা আমাদের পদার্থগুলো অ্যানোডে একই রকম পদার্থ থাকছে উৎপন্ন পদার্থ ক্লোরিন গ্যাস, কিন্তু ক্যাথোডে কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। ক্যাথোডে আর সোডিয়াম গ্যাস তৈরি হচ্ছে না, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। কারণ কি বলো? ঘনমাত্রা বেশি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি আর দ্রবণে সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন আয়ন কি করবো, বিদ্যমান হাইড্রোজেন আয়ন সোডিয়াম আয়নের আগে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে বিতাড়িত হবে। ঠিক আছে, বিতাড়িত হয়ে সে কি করবে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। আর অ্যানোডে যাবে অ্যানায়ন অর্থাৎ ক্লোরাইড আয়ন যাবে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্লোরিন গ্যাসে সে রূপান্তরিত হবে। প্রথমে ক্লোরিন পরমাণুতে তারপর ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এখানে প্রশ্ন হতে পারে কিভাবে, প্রশ্ন হতে পারে এভাবে যে পরীক্ষা দিয়ে এরকম একটা কোর্স দিয়ে বললো যে এখানে কি ধরনের পরিবর্তন হয় ব্যাখ্যা করা হয়, তখন আমরা বলবো এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, কারণ এখানে বিদ্যুৎ দেওয়ার পরে এখানে রাসায়নিক পরিবর্তনটা হয়, তাই না? তুমি বিদ্যুৎ প্রবাহের পরে এখানে কি হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে, তাই না? বিদ্যুৎ প্রবাহের পরে তো রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে। তাহলে এই জন্য তড়িৎ বিশ্লেষক কোষে কি হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বলো তো দেখি তড়িৎ বিশ্লেষক কোষে কি হয়? রূপান্তরিত যে বলতেছিল বলো। তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তড়িৎ শক্তি এখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার বিশ্লেষক কোষে আমরা আরেকটা সংজ্ঞা পেয়ে গেলাম যে রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আমরা তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলতে পারি, তাই না? এর আগে একটা সংজ্ঞা বলেছি, এখন আরেকটা সংজ্ঞা আমরা শিখে ফেললাম, দুটো সংজ্ঞা হয়ে গেল। ওকে, আচ্ছা এখন দেখো আরেকটা কোশ্চেন এখানে হতে পারে
দেখা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া, বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া। ব্যাখ্যা করো। তাহলে কিভাবে ব্যাখ্যা করব বলো, বলো। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া, বলো। আমরা এখানে দেখলাম কি, দেখো এটা কিভাবে ব্যাখ্যা করব। এই যে ক্যাথোড, ক্যাথোডে কি হয়েছিল, বিজারণ হয়েছে না, সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে না, গ্রহণ করেছে না? জি স্যার। কথা বলো ওয়ারিসা, কথা বলো, বাকিরা কথা বলো, একদিন শুধু বললে হবে, সবাই কথা বলো। এখানে ক্যাথোডে বিজারণ হয়েছে, সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে, আর অ্যানোডে কি হয়েছে, জারণ হয়েছে। আমরা কিভাবে কি সেখানে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করছে। আমরা জানি যে রাসায়নিক প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে কি বলা হয়, জারণ বিক্রিয়া বলে। আর যেখানে ইলেকট্রন গৃহীত হয় তাকে কি বলে, বিজারণ বিক্রিয়া বলে। তাহলে আমরা দেখলাম অ্যানোডে এখানে ইলেকট্রন ত্যাগ করছে ক্লোরাইড আয়ন, তাহলে এটা কি হয়েছে, জারণ হয়েছে। আর ক্যাথোডে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং এটা কি হয়েছে, বিজারণ হয়েছে, তাই না? তাহলে আমরা দেখলাম অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ হচ্ছে, সুতরাং এটা একটি জারণ বিজারণ প্রক্রিয়া। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পরীক্ষায় আসলে মনে রাখবা সব সময় অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে, সব সময়, সব সময় অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে, এটা মনে রাখবা। অর্থাৎ সব সময় অ্যানোডে ইলেকট্রন ত্যাগ ঘটবে আর ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হবে। আর ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াটাকে আমরা জানি বিজারণ প্রক্রিয়া, আর ইলেকট্রন ত্যাগ করাটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এটা তো বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি আমি তাহলে বলি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে লিখতে পারবা তোমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। ভেরি গুড। তাহলে আজকে কি কি পড়লাম বলো তো দেখি, একটু সামারি করো। স্যার তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষণ। আমরা পড়ছি তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তারপরে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখলাম জলীয় দ্রবণে, তারপরে আবার গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এবার আমি একটা প্রশ্ন করি, দেখি তুমি উত্তর দাও তো দেখি। এই উত্তরটা দিবা ফাতেমা। ফাতেমা উত্তর দিবা যে যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে কি উৎপন্ন হবে? অ্যানোডে কি উৎপন্ন হবে বলো, কে পারবা বলো? আচ্ছা, ফাতেমা না পারলে অন্য কেউ বলো, যে কেউ একজন বলো। ক্লোরিন গ্যাস। ক্লোরিন। ক্লোরিন গ্যাস, ভেরি গুড। অর্থাৎ সেখানে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করবে। আর যদি আমি গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে কি তৈরি হবে বলো? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ভেরি গুড। কারণ সেখানে কি থাকে, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন থাকে, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন থাকে, তাই না? আচ্ছা, তাহলে বলো আজকে আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো বলো বলো। স্যার আমাদের বইয়ে তো শুধু সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোক্সিলে ঘনমাত্রা দেওয়া আছে আর হাইড্রোজেনে, স্যার আমরা বুঝবো কিভাবে কার ঘনমাত্রা বেশি কারটা কম? যখন গাঢ় দ্রবণ বলবে, সোডিয়াম ক্লোরাইড গাঢ় দ্রবণ বলবে, ঠিক আছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলবে, তখন অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের যে উপাদানগুলো তাদের ঘনমাত্রা বেশি থাকবে। আমি যদি বলি গাঢ় সালফিউরিক অ্যাসিড, তার মানে এখানে সালফিউরিক অ্যাসিডের প্রাধান্য থাকবে, পানির প্রাধান্য কম থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে এটা আমি তোমাদেরকে কিছু একটা কাজ দেব। সেই কাজটা হচ্ছে লেখো, প্রশ্নটা লেখো। তোমরা সবাই প্রশ্ন লেখো। আমি বলি যেটা এতক্ষণ আলোচনা করেছি সেখান থেকে এই প্রশ্নটা দিচ্ছি। সবাই নিচ্ছ, খাতা কলম নিয়েছো? খাতা কলম নিয়েছো? জি স্যার। আচ্ছা, আমি একটা দেখো, আমি একটা চিত্র আঁকছি, দেখো তুমি। হ্যাঁ, এটা একটা চিত্র আঁকলাম।
এই যে দেখো একটা চিত্র আঁকতেছি আমি। চিত্রটা আঁকলাম, হ্যাঁ। এবার চিত্র দুটাকে আমি, তোমরা চিত্রটাকে ভালো করে দেখা যাচ্ছে? এটা একটু বড় দাগ দিলাম, এটা একটু ছোট দাগ। ছোট দাগটাকে এই ডান পাশের ইলেকট্রনের সাথে যুক্ত করলাম, বড় দাগটাকে এই বাম পাশের ইলেকট্রনের সাথে যুক্ত করলাম। এখানে আমি কিছু দ্রবণ নিলাম, দেখো এই যে এখানে কিছু দ্রবণ নিলাম। এগুলা কি দ্রবণ? কিসের দ্রবণ নিলাম? এটা দিলাম মনে করো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলাম। আজকে যেটা আলোচনা করেছি সেখান থেকে দিচ্ছি, পরবর্তীতে আমরা আরো বেশি করে পড়বো এগুলো ইনশাআল্লাহ। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, ঠিক আছে। এখন আমার প্রশ্নটা এখন লেখো যে এটা লিখবে যে এটাকে একটা উদ্দীপক মনে করো, ঠিক আছে। উদ্দীপকে প্রদত্ত পুষ্টিতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, বিক্রিয়া সহকারে আলোচনা করো। লেখো। ঠিক আছে, প্রশ্নটা লিখবা, উদ্দীপকে প্রদত্ত পুষ্টিতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, বিক্রিয়া সহকারে আলোচনা করো অথবা বিক্রিয়া সহকারে বিশ্লেষণ করো। লিখেছ? জি স্যার। এটা তোমরা আগামী ক্লাসে আমাকে, তোমরা আগামী ক্লাসের আগে এটাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবা, ঠিক আছে। ইভেন আমি ক্লাসেও জিজ্ঞেস করবো, আবার আগামী ক্লাসে ছেলেটা জিজ্ঞেস করবো। আর আগামী ক্লাসে আমরা গ্যালভানিক কোষটা পড়বো, তোমরা একটু রিডিং করে রেখো, তাহলে কি হবে, আমি পড়াইলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসের জন্য তোমরা কি পড়বা বলো তো, কি করবা বলো? আগামী ক্লাসের জন্য কি করবা? গ্যালভানিক কোষটা পড়ে রাখবো। গ্যালভানিক কোষটা পড়ে রাখবা। গ্যালভানিক কোষ পড়ে রাখবা, সাথে কি করবা, এই যে হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কটা শেষ করবা। তাহলে আমরা এখানে দেখো তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের হয়, বলেছিলাম আগে। তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের হয়, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ আমরা আজকে আলোচনা করেছি, আর গ্যালভানিক কোষটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। করে এই দুইটা কোষের মধ্যে কিছু পার্থক্য আছে, ওই পার্থক্যগুলো আলোচনা করব। ওই পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ওগুলো যদি তুমি মনে না রাখো বা না বুঝো, তাহলে এই কোষ দুইটা নিয়ে তোমার অনেক সমস্যা হয়ে যাবে। সেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা নেক্সট ক্লাসের জন্য তোমরা একটু ভালো প্রিপারেশন নাও, ওকে। তাহলে আজকে কি আর কারো কোনো কোশ্চেন বা কিছু বলার আছে বলো? নেই? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে।